পশ্চিমবঙ্গের মানুষ যখন পরিবর্তন করে তখন এভাবেই পরিবর্তন করে। চোখের সামনে দেখতে পাচ্ছি 360 ডিগ্রি ঘুরে দিয়ে অর্থাৎ আমাদের গুণগান গাইছেন। আমরা চাই না যে আমাদের গেরুয়া রং লাগুক, আমরা চাই শিল্পীরা শিল্পীর মতো থাকুক, ভাই যাই করবে না কেন সমান সমান হওয়া উচিত। আমাদের ভারতীয় জনতা পার্টিটাকে খুব একটা কেউ এখানে চেনেন, পরিচিত হয়নি। ভাতার আমরা বিরোধী, মানে আমরা এটা সম্মান দিচ্ছি, নট ভাতা। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সরলতি। আজ আমাদের সঙ্গে যিনি অতিথি, অত্যন্ত বিশেষ একজন, লকেট চ্যাটার্জি, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। যিনি বর্তমানে অনেক স্বাগত। যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে কথা বলছি, অনেক দায়িত্ব এখন বিরোধী থেকে শাসকের জায়গায়, শাসক দলে, এবং দায়িত্ব কতটা বাড়লো। আগে তো বিরোধী হয়ে একরকম দায়িত্ব ছিল, এখন গোটা রাজ্যের দায়িত্ব তোমাদের। তো দায়িত্বের দিক থেকে কতটা দায়িত্ব ছিল আমাদের কার্যকর্তা, তাদের সবাইকে দেখা, এবং এখন দায়িত্বটা হয়ে গেছে আমাদের কর্মীরা এবং আমাদের বাংলার মানুষরা। এক্সট্রা দায়িত্ব আমাদের কাছে রয়েছে সরকার এবং সংগঠন দুজনকে সমন্বয় করে, একসাথে করে। মানুষটা রয়েছেই এবং এতদিন ধরে যারা কাজ করেছেন তাদেরকে একসাথে নিয়ে চলা। এই যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন, এই ফল কি প্রত্যাশিত ছিল? আমাদের প্রত্যাশিত ছিল, কারণ আমরা বুঝতে পারছিলাম যেদিনকে সুনামি হবে না, মানে সেদিনকে বিশাল একটা ঢেউ আসবে, ধারণ করবে। এটা কোনোভাবেই এটাকে মানে খুলতে দেওয়া মানে হচ্ছিল না। বাঁধ যখন খুলে দেওয়া হয়েছে তখন মানে সুনামি হয়ে গেছে আর কি। আমরা বুঝতে পেরেছিলাম পশ্চিমবঙ্গের মানুষ যখন পরিবর্তন করে তখন এভাবেই পরিবর্তন করে, মাঝামাঝি কিছু হয় না, একেবারে হয়। সরকার গঠনের পর বেশ কয়েকটা দিন কেটে গেছে, তৃণমূল থেকে কি ফোন আসছে? অনেক ফোন আসছে, প্রচুর ফোন আসছে, প্রচুর লোক লিখছেন, হোয়াটসঅ্যাপ করছেন, বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছেন যে আমার সাথে ভালো সম্পর্ক আছে এবং অনেক দিন ধরে চিনি, আমরা একসাথে কোনো সময় আমরা দেখা করেছি বা কাটিয়েছি, আমরা কাজ করেছি, সেগুলো তো আসছেই এখন। সুনীল ভট্টাচার্য বলছেন যে তৃণমূলেও কিছু ভালো লোক ছিলেন এবং ভালো তৃণমূলদের জন্য বিজেপি ভাবনা চিন্তা করবে, তাদের কথা ভেবে দেখবে। এই যে ভালো কারা, এই মাপকাঠিটা কিসের ভিত্তিতে নির্ধারণ? রাজ্য সভাপতি নিশ্চয়ই যেটা বলেছেন সেটা ভেবে চিন্তেই বলেছেন, এটা তিনিই বলতে পারবেন আমার মনে হয়। কিন্তু এটা বলতে পারি যে তৃণমূল বিজেপিতে আমি যাচ্ছি না। পার্সোনালি অনেককে চিনি যারা ওই এতদিন ধরে তারা ওই পার্টিটার মধ্যে ছিলেন এবং হঠাৎ করে তারা চোখের সামনে দেখতে পাচ্ছি 360 ডিগ্রি ঘুরে গিয়ে হঠাৎ আমাদের গুণগান গাইছেন। আমরা তো ছিলামই, এতদিন ধরে দেখেছি, আমরা ভেতরে ভেতরে বিজেপি, এসব দেখতে পাচ্ছি। ডিসিশন তো রাজ্য সভাপতি নেবেন। খুব ভুল না করে থাকলে 2016 বোধহয় তোমার শেষ ছবির কাজ, লাস্ট ছবি। 2015-16তে মানে খুবই কম কোনো কিছু ছবির অংশ ছিল, কয়েকদিনের শুটিং করেছিলাম। 15তেই শেষ হয়ে গেছে। ওই সময়টা তোমাকে কাজ পেতে সমস্যা হয়েছে? খুব সমস্যা হচ্ছে, মানে আমার কাজ ছিল, আমার 7-8টা ছবি ছিল, কথা হয়েছিল, আর মোটামুটি একই প্রডিউসারের বিভিন্ন ছবিতে আমরা কাজ করি, এরকমই হয়, একটা একই ঘরের হয়ে যায়, হোম মতো হয়ে যায়। তো সেখানে সব ছবিগুলো আমাদের সব চলে গেছিল, খুবই খারাপ লেগেছিল। কারণ সেই সময় কিন্তু বিজেপিতে কেউ খুব একটা আসেনি। 2015-তে রূপাদি এসেছিলেন, 1 মাস আগে এসেছিলেন, আমি মাস পরে, তো কেউ তখন আসেনি। কিন্তু তখন এসেছিলাম, কাজ চলে গেছিল, অনেকবার করে সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম, প্রেস কনফারেন্স করেছিলাম অরূপ বিশ্বাসকে নিয়ে, কিন্তু সেটা নিয়ে কেউ ভ্রুক্ষেপ করেনি, সেটা কেউ মানে খবরও নেয়নি। এখন তাদের কাজ নিয়ে সমস্যা, আপনারা তাদের পাশে রয়েছেন। এটুকু বলতে পারি যে এখনো তো বিষয়টা আমরা ভালোভাবে ঢুকিনি, আর আমিও অনেকদিন ধরে এখানে নেই, কিন্তু বাইরে বাইরে ভীষণ ভাবে দেখতাম যে তৃণমূল পুরো একদম রঙের থাবা বসিয়েছিল, তাদের নিজেদের রাজনৈতিক রঙের, এবং এমনই হয়ে গেছিল, এক একজন একরকম ছিল, তাদের মুখ দিয়ে একটা অন্যরকম কথা বেরোতো, তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছিল, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। আমরা নিজেরা একসাথে কাজ করেছি, আমি এখন বলছি না শিল্পীদের নাম, কিন্তু সেই শিল্পীগুলো একটা হঠাৎ করে তৃণমূল হয়ে কথা বলতে শুরু করেছে। আমরা বরাবরই বলতাম যে 2014 অব্দি আমি যা দেখে এসেছি সেখানে কিন্তু আমাদের খুব কম মানে রাজনীতি ঢুকেছিল শিল্পীদের মধ্যে, আমরা কখনো ঢুকতে দিইনি। সেটা শুরু হয়েছে 11 থেকে ক্ষমতা আসার পর, আস্তে আস্তে শুরু হয়েছিল এবং সেটা বৃহৎ আকার ধারণ করে 15-তে গিয়ে, 15-16 থেকে। তারপরে তো লাস্ট তো আপনারা জানেন যে তখন মানে যে তৃণমূল করবে সেই কাজ পাবে, এরকম। কিন্তু এইটুকু বলতে পারি যে বিজেপি কোনো তৃণমূলের মতো করবে না, তাদের একটা নিজস্বতা আছে,
তাদের একটা বিচারধারা আছে, সবাই একসাথে কাজ করুক শিল্পী সত্তা নিয়ে, এবং মানে বিভিন্ন ধরনের তারা স্টোরি করতে পারে, গল্প করতে রাখতে পারে, কিন্তু আমাদের মতোই করতে হবে এরকম কিছু নেই। আমরা চাই না যে আমাদের গেরুয়া রং লাগুক, আমরা চাই শিল্পীরা শিল্পীর মতো থাকুক, তারা বাইরে যে কোনো রাজনৈতিক রং নিয়ে থাকতে পারে, কিন্তু স্টুডিও পাড়ায় যখন থাকবে সবাই যেন মিলেমিশে একসাথে কাজ করতে পারে। এখানে কোনো ব্যান্ড কালচার থাকবে না। যদি সে এমন কোনো মানুষের ব্যাপারে বা সাধারণ মানুষকে নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি অন্যায় কথা না বলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি অভিযোগ করছেন, কেন সন্ধ্যেবেলায় এখন লোক ভয় বেরোয় না? আগে তো কলকাতায় রাত 2টা পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় নিঃসংকোচে সাংস্কৃতিক কর্মসূচি করত, ক্লাবে যেত, রেস্টুরেন্টে যেত, জন্মদিন পালন করত, উৎসব পালন করত। আজকে সব উৎসবের মধ্যে সীমারেখা টেনে দিচ্ছে, ভাগাভাগি করে দিচ্ছে। আমি দেখেছি উনি বলেছেন 8টার পরে, দুর্গাপুরে গেছিলাম আমি, বলতে 8টার পরে কেন বেরিয়েছে ক্যাম্প থেকে। এবং পার্ক স্ট্রিটে যখন সুজেটের হয়েছিল তখন পার্ক স্ট্রিটে বলেছিল মেয়েটার একটা কোনো অ্যাফেয়ার ছিল, তাই কেউ কিছু মানে বিভিন্ন ভাবে পারিবারিক সম্পর্ক, অ্যাফেয়ার, লাভ অ্যাফেয়ার, প্রেমের সম্পর্ক, এইসব বলে জিনিসগুলোকে উড়িয়ে দেওয়া হতো। সেটা আমাদের পশ্চিমবাংলায় আমাদের মেয়েদের যেরকম ভাবে দেখেছি, আমরা যেভাবে বড় হয়েছি, আমরা কিন্তু কখনো ওনার কথার সঙ্গে কখনো মেলাতে পারিনি। এবং প্রত্যেকটা মানুষই রাত্রিবেলা তারা রাত্রে যখন তারা বিভিন্ন কল সেন্টার বা বিভিন্ন কর্পোরেট অফিসে কাজ করে, রাতে তো ডিউটি থাকেই তাদের, এবং তারা তো ফিরেই, তারা কি করবে? তারা কাজ না করে বসে থাকবে? অভয়ের সময় তো উনি বলেছিলেন যে এত রাত্রিবেলা মেয়েদের ডিউটি করা বারণ। এটা কি ধরনের কথা? মানে কোথায় কি মেয়েদের পিছিয়ে দেওয়া হচ্ছে? একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের কথা মনে হয় সাজে না। কিন্তু আমাদের কাছে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমাদের তিনি একদম মহিলাদেরকে সবসময় আগেই রেখেছেন, এবং আমাদের মনে হয় এই ধরনের কথা পশ্চিমবঙ্গবাসীকে মনে হয় শুনতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন মুসলিমদের আপনারা পছন্দ করেন না জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না। আজান আপনারা চান না, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, ডেসিবেল সাউন্ডটা লিমিট করে দিন। আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিই, হুমায়ুন কবির তিনি বলছেন যে রেড রোডে যদি নামাজ 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নামাজ পড়াতে যদি রাজ্য প্রশাসনের অসুবিধা হয়, আমি বলবো 1 মাস আগে থেকে কলকাতার সমস্ত রাস্তা উপরে প্যান্ডেল খাটিয়ে যেভাবে দুর্গাপুজো হয় সেটাও যেন রাজ্য সরকার নিষেধাজ্ঞা বা নির্দেশ বের করে, কারো অসুবিধা নেই। দেখুন, আমি তো বলবো যে আমাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ভাবে আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার বা যারা যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো জাতি হিসাবে দেয়া হচ্ছে না। সবকা সাথ সবকা বিকাশ পুরো দেশে চলছে, সেখানে সবাই যেটা পাবে সেটা সবাই, যে কোনো জাতির কাস্ট, যে কোনো কাস্টের পাবে, যেখানে আলাদা করে কিন্তু কিছু বলা হচ্ছে না। এবং সেক্ষেত্রে আমরা কখনো তৃণমূলের মতো দেখি না যে তুষ্টিকরণের রাজনীতি, সবসময় তাদেরকে আগে মাদ্রাসা বা মাইনরিটিদের যে ইমাম ভাতা সেটাই আগে দেয়া হবে। যদি মনে হলো হিন্দুদের ভোট নেওয়ার আছে তো পুরোহিত ভাতা দিলাম। আমাদের মুখ্যমন্ত্রী এসে সবাই আগে কিন্তু ভাতাগুলোকে বন্ধ করে দিয়েছেন। এরকম ভাবে ভাতা দিয়ে সবাইকে মানে এরকম ভাবে ডিভাইড করা যাবে না, এই রুল কখনো করা যাবে না। আরেকটা নতুন বিবেকানন্দ নামে একটা ভাতা উনি চালু করেছেন। সুতরাং এই ধরনের তুষ্টিকরণ আমরা এখানে কখনোই করব না, সবাই একসাথে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে কখনো রাস্তায় প্যান্ডেল বেঁধে বা রাস্তা বন্ধ করে কখনো দেখেছেন কি? দুর্গাপুজোর জন্য কিন্তু আলাদা নির্দিষ্ট জায়গা থাকে, আলাদা কোনো পার্ক থাকে বা থিম পুজো হয়, বিভিন্ন ভাবে হয়, কিন্তু তাদের দেখা যায় যে প্রত্যেকটা সময় রাস্তা বন্ধ করে সবকিছু করে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে তারা নামাজ পড়ছে। সেটা কেন তাদের জন্য আলাদা থাকবে? সবার জন্য সমান হওয়া উচিত। তারা সেই রাস্তাকে ক্লিয়ার করে পাশে পড়ুক। এবার যে আমাদের আজান হয় সেখানে যে বিভিন্ন ভাবে সকালবেলা অনেকেরই প্রবলেম হয়ে যায়, যে যেখানে আছে সাউন্ডের প্রবলেম থাকে, অনেক বয়স্করা থাকেন, অনেক রোগী থাকেন, তারা বলেন আমাদের অসুবিধা হয়। কেন সেটা হবে? আমাদের কি দুর্গাপুজোর সময় কখনো হয় যে আমরা বিরাট করে একটা মাইক দিয়ে তালের স্বরে চিৎকার করতে থাকে সবাই? এরকম তো হয় না। সুতরাং আর এদের তো 365 ডেজ চলে। আমাদের কথা হলো যে ভাই যাই করবে না কেন সমান সমান হওয়া উচিত। যখন রাস্তা বন্ধ করে নামাজ পড়াটা অন্যায়, এবং আমাদের মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে নির্দিষ্ট জায়গা থাকুক, তারা সাইডে গিয়ে পড়ুক, এটা ঠিক আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনি নির্মাণ প্রসঙ্গে অভিষেক পুরসভাকে উত্তর যেটা দিয়েছেন, বলছেন উনি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। এইটা তো বললে তো এখন আর চলবে না, কারণ প্রতিহিংসার করার ফলাফল পেয়েছেন উনি। সাধারণ মানুষ, 11 কোটি মানুষকে যেভাবে লুট করেছে,
যেভাবে তাদের সঙ্গে অত্যাচার করেছে, 15টা বছর মানুষ করার পর তারপর মানুষ পুরো বদলে দিয়েছে। তো প্রতিহিংসা রাজনীতি যে করেছে তার সঙ্গে প্রতিহিংসা হয়েছে। এবং একজন যদি ইল্লিগাল কনস্ট্রাকশন বানায়, তো সেটা তো যে কোনো জায়গায় ইল্লিগাল। তুমি একজন শাসকের সরকারে থেকে তুমি অন্যকে ইল্লিগাল কিছু করলে তার কাছে পুলিশ পাঠিয়ে দিচ্ছ, নোটিশ পাঠিয়ে দিচ্ছ। অথবা নিজের বাড়িকে তোমরা প্রাসাদ বানিয়ে ইল্লিগাল ভাবে বিভিন্ন ভাবে তুমি বিস্তৃত করে রেখেছো, সেটা তো হতে পারে না। সবার জন্য তো সমান আইন হতে হবে। তাকেও সেই আইনের আওতায় আনা হয়, সেখানে কোনো প্রতিহিংসার কিছু থাকে না। সরকারের সংবিধানে আইনের নিয়ম আছে। দিদি, নতুন সরকার গঠনের পর আমরা দেখছি বহু পুরনো ফাইল খোলা হচ্ছে, আবার তদন্ত শুরু হচ্ছে নতুন করে। বিরোধীদের অভিযোগ এটাও রাজনৈতিক প্রতিহিংসারই প্রতিফলন। মানুষ ওয়েট করে আছে। এই যে এত এত মানে এই 26,000 চাকরি বলুন, এই অভয়ার কাণ্ডের বলুন, এই ফাইলগুলো যদি খোলা না হয়, মানুষ তো ভোট দিয়েছে এক্সপেকটেশন নিয়ে। মানুষ এদের কাছ থেকে যা পায়নি আমাদের কাছ থেকে পেতে চেয়েছে, এবং সেগুলো তো আমাদের করতে হবে। মানুষের জন্যই তো সরকার। মানুষের যে আশা আকাঙ্ক্ষা গুলো, সেগুলো তো মেটানোর সবচেয়ে বড় দায়িত্ব আমাদের আগে পড়ে। নিশ্চয়ই সেই ফাইলগুলো খোলা হবে। যে ফাইলগুলো সরকার দাবিয়ে রাখার চেষ্টা করেছে, চেপে রাখার চেষ্টা করেছে, বিভিন্নভাবে প্রভাবশালীদের বাঁচানোর চেষ্টা করেছে, আমরা মানুষের কাছে সত্যিটা সামনে আনতে চাই। এই ভাতা নিয়ে কথা হলো অন্নপূর্ণা ভান্ডার। এই ভাতা সংস্কৃতি যেটা, এটা তো একসময় আপনারা সমালোচনাও করেছেন, বিরোধী আসনে ছিলেন যখন ভাতা সংস্কৃতির একটা সমালোচনাও ছিল যে ভাতা কেন চাকরির বন্দোবস্ত হোক। আপনারা কিভাবে দেখছেন? আমরা এটাকে কখনোই ভাতা নিয়ে আমরা কখনো বলি, আমরা কোথায় বলেছি যেখানে যেখানে কোনো ডেভেলপমেন্ট নেই তুমি ভাতা দিয়ে মুখ বন্ধ করছো। আমরা ভাতার এগেনস্টে নই। লাডলি যোজনা হয়েছে মধ্যপ্রদেশে অনেক বছর আগে, তখন হয়েছিল। সেই সময় শিবরাজ সিং চৌহানজি ছিলেন, এবং এটা বিভিন্ন ভাবে ভাতার মানে, তার মানে এটাই না যে লাডলি যোজনায় কাউকে দিয়েছে মানে আমি পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আসবো না, পশ্চিমবঙ্গে কোনো কিছু ছেলে মেয়েদের চাকরি দেবো না, আমরা তার সেটা বলিনি। আমরা বলেছি নিশ্চয়ই আজকে অন্নপূর্ণা ভান্ডার আমরা দেয়া হচ্ছে বিশেষ করে বাংলার জন্য। বাংলা একদম এতটাই নিচে নেমে গেছে, আমরা আসামের জন্য বলবো না কখনো, কারণ আসামের মতো এগিয়ে চলেছে, কিন্তু এই বাংলাটা এমনই নিচে নেমে গেছে। আজকে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মা বোনকে আজকে সোজা হয়ে দাঁড় করানোর জন্য আজকে অন্নপূর্ণা ভান্ডারটা তাদের হাতে দেওয়ার প্রয়োজন আছে। তার মানে এই নয় যে আমরা ভাতা দিয়ে মুখ বন্ধ করে দিলাম আর তার কোনো ইন্ডাস্ট্রি থাকবে না, কোনো জব থাকবে না, আপনারা এই ভাতা নিয়েই থাকুন, যেটা এই সরকার করেছে। কারণ ভাতার আমরা বিরোধী, মানে আমরা এটা সম্মান দিচ্ছি, নট ভাতা। যদি গোটা পশ্চিমবঙ্গের প্রত্যাশা আপনাদের কাছে, এই প্রত্যাশা পূরণটা কি খানিকটা চাপেরও? না, ডেফিনেটলি একটা দায়িত্ববোধ তো আছেই। এবং আমাদের সরকার তো দেখছেন লাস্ট 15-16 দিনে কত ভালো ভালো স্টেপস নিয়েছেন। প্রতি ঘন্টায় ঘন্টায় নেওয়া হচ্ছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় চোরেদের ধরা হচ্ছে। সেই চোরেরা মানুষের কাছ থেকে লুট করেছে টাকা, তারা বাড়ি বানিয়েছে, প্রাসাদ বাড়ি বানিয়েছে, কোটি কোটি টাকা নয় ছয় করেছে। তাদেরকে ধরে মানুষ চাইছিল, কিছু বলতে পারছিল না, হুমকি ধমকি দিত, তাদেরকে মানে কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে। কার কারণে ওই পুলিশগুলোই নিয়ে যাচ্ছে। যে পুলিশগুলো এতদিন চুপচাপ ছিল সেই পুলিশগুলোই কিন্তু সেই কাজটা করছে। আপনি ভেবে দেখুন কিভাবে পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে যাওয়ার মতন সেই মান সম্মান পুলিশের চলে গেছিল। তো মানুষের এক্সপেকটেশন অনেক আছে, আমাদেরও অনেক দায় দায়িত্ব বেড়ে গেছে, এবং আমরা নিশ্চিত যে মানুষকে আমরা তার যে সব আশা এক্সপেকটেশন আছে আমরা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারবো। দিদি, আমার শেষ প্রশ্ন, এখন আপনি সংগঠন নিয়ে অত্যন্ত ব্যস্ত, সংগঠনের বিরাট দায়িত্ব আপনার কাঁধে, ভবিষ্যতে কি নির্বাচনী রাজনীতি যেটা ভোটের ময়দানে লড়াই, সেটাতে আপনাকে এখনো সেরকম কিছু নেই। আমাদের তো একটা সিস্টেমে চলে, এখনো আমাদের ভারতীয় জনতা পার্টিটাকে খুব একটা কেউ এখানে চেনেনি, পরিচিত হয়নি। তো আমাদের বিভিন্ন ধরনের নানা রকমের আমাদের কাজ থাকে, সর্বভারতীয় পার্টি, এবং যখন যেটা যাকে কাজ দেওয়া হয় আমরা তখন সেটা করি। আগামীকাল কি হবে কেউ জানে না। অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। ফলো করুন বর্তমান।